ভিউয়ার্স, ওয়েলকাম টু কallol.kae রেগুলেশন। আজকে আমরা বেসিস ম্যাথমেটিক্সের থিওরি অফ সেট থেকে আরেকটা বিশেষ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা এর আগে একটা ক্লাসে একটা ডিস্ট্রিবিউটিভ ল এর প্রমাণ শিখেছিলাম। আজকে আমরা দ্বিতীয় আরেকটা ল এর প্রমাণ শিখব, ডিস্ট্রিবিউটিভ ল এর। যারা আগের ক্লাসে মিস করেছেন, আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটি দেখে নিতে পারবেন। তবে এমন নয় যে কেউ এই ক্লাসটি মিস করলে বা ক্লাসটি না দেখে থাকলে আপনারা এই ক্লাসটি বুঝবেন না, তা কিন্তু নয়। এই ক্লাসে আমি একদম আমার বেসিক থেকে প্রথম থেকে আলোচনা করবো, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তবে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রায় প্রতি বছরই এখান থেকে কিন্তু একটা ল এর প্রমাণ প্রায় সময়তে আসে, ঠিক আছে? তো আজকে আমরা ডিস্ট্রিবিউটিভ ল এর সেকেন্ড একটা ফর্মুলা নিয়ে আলোচনা করবো। এর আগে একটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছি এবং আগামী দুটো লেকচারে আমরা ডি মর্গানস ল এর ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো প্রমাণ নিয়ে আলোচনা করবো। এই চারটা প্রমাণ কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, দুটো ডিস্ট্রিবিউটিভ ল এর প্রমাণ এবং হচ্ছে কি দুটো ডি মর্গানস ল এর প্রমাণ। এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে পরীক্ষাতে প্রায় প্রতি বছরই এসে থাকে, ঠিক আছে? তাহলে ক্লাসগুলো একটাও আপনারা মিস করবেন না। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে আপনার কোনো ক্লাস মিস না হয়। ওকে, আমি আজকের আলোচনাতে আসছি। আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, if a b c b any three sets then prove that a intersection b union c is equal to a intersection b union a intersection c। a b c যদি যে কোনো তিনটা সেট হয়, যে কোনো তিনটা সেট হয় কি, এই সেটগুলো উপাদানগুলো কি সেগুলো কিন্তু আমরা জানি না। a b c এই সেটের উপাদানের মান আমাদের দেওয়া নেই, কিন্তু আমাদেরকে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ দিলাতে হবে, ঠিক আছে? এখন আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি, আবার আজকে একটুখানি প্রথমে বলে আসি। সেটা হচ্ছে যে কি, আমাদের এখন যখন বাম পক্ষ ডান পক্ষকে প্রমাণ হিসেবে মিলাতে হবে, কিছু এলিমেন্ট তো আমাদেরকে হিসাব করতে হবে। এলিমেন্ট ছাড়া আমরা কিভাবে মিলাবো? এখন এলিমেন্টগুলোকে আমাদেরকে আসলে অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে? এখন এলিমেন্টগুলো অ্যাজিউম করব, ঠিক আছে? এর আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করি কি, পি যে কোনো একটা সেট, পি সেটের উপাদান হচ্ছে কি এ বি এবং সি, এবং কিউ আরেকটা সেট যার উপাদান হচ্ছে যে কি এ এবং বি। কিউ আরেকটা সেট যার উপাদান হচ্ছে কি এ এবং বি। এখন আমরা যদি পি এবং কিউ সমান বলতে চাই, তাহলে কি সমান বলা যাবে? না। কিউ সেটের উপাদানগুলো কিন্তু পি সেটে আছে, কিন্তু পি সেটের উপাদানগুলো কিন্তু কিউ সেটে নাই। অর্থাৎ কিউ সেটের উপাদান যেহেতু পি সেটে আছে, তাহলে আমরা বলতে পারি কি কিউ হচ্ছে কি পি এর একটা উপসেট। কিউ হচ্ছে কি পি এর একটা উপসেট, কিন্তু পি কিন্তু এখানে কিউ এর উপসেট না। পি এর সব উপাদান কিন্তু কিউতে নেই। কিন্তু যদি আমরা এখন এভাবে এখানে একটা সি দিয়ে দিই, তাহলে কিন্তু বলতে পারবো যে কি কিউ এর সকল উপাদান পি তে আছে, তাহলে কিউ পি এর একটা উপসেট, এটা যেমন প্রমাণিত হচ্ছে। আবার পি এর সকল উপাদানও কিন্তু কিউ তে আছে, তাহলে এখানে বলতে পারবো কি পি হচ্ছে কি কিউ এর একটা উপসেট। ওকে, তাহলে আমরা কিউ এর উপাদানগুলো পি তে আছে এবং পি এর উপাদানগুলো কিউ তে আছে, তাহলে আমরা বলতে পারছি কি কিউ হচ্ছে কি পি এর উপসেট। আবার উল্টোভাবে বলতে পারি কি পি হচ্ছে কি কিউ এর উপসেট। যখন আমাদের ডান পক্ষ বাম পক্ষ দুটাই উভয় পক্ষের উপসেট হবে, তখন আমরা এই দুটো শর্ত অনুসারে বলতে পারবো কি পি এবং কিউ সমান। যেমন এখন পি এবং কিউ এর উপাদানগুলো সমান হয়ে গেছে। কিন্তু আমি প্রথমে যে एग्जांपलটা দিয়েছিলাম, কিউ এর উপাদান শুধু এ বি লিখেছিলাম, তখন কিন্তু আমরা সমান বলতে পারছিলাম না, কারণ কিউ এর উপাদানগুলো পি তে ছিল, কিউ পি এর উপসেট ছিল, কিন্তু পি কিন্তু কিউ এর উপসেট ছিল না। পি এর সকল উপাদান কিউ তে ছিল না। তাহলে মানে কি দুটো সেট সমান, সেটা যদি প্রমাণ করতে হয় এলিমেন্ট ছাড়া, আমাদের এখানে এলিমেন্ট কি কি জানি না আমরা, এলিমেন্ট ছাড়া যদি প্রমাণ করতে হয়, তাহলে এটা প্রমাণ করতে হবে যে কি বাম পক্ষ হচ্ছে কি ডান পক্ষের উপসেট এবং ডান পক্ষ হচ্ছে কি বাম পক্ষের উপসেট। দুই দিক থেকে প্রমাণ করতে হবে, শুধুমাত্র একটা প্রমাণিত হলে কিন্তু হবে না। যেমন আমি প্রথমে যেটা উদাহরণ দিয়েছিলাম, কিউ এর উপাদান শুধু আমি এ বি লিখেছিলাম, সি টা বাদ দিয়েছিলাম, তাহলে কিন্তু কিউ পি এর উপসেট, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। কিন্তু এটা প্রমাণ শুধু একটা শর্তে প্রমাণে কিন্তু প্রমাণিত হচ্ছে যে দুটো সেট সমান, এটা কিন্তু প্রমাণিত হয়নি। তাহলে দুটো সেট সমান প্রমাণিত হলে কিন্তু এই শর্তটা পূরণ করতে হবে যে পি কিউ এর উপসেট, এটাও প্রমাণ করতে হবে। তো এখন আমি যখন সি বসিয়ে দিয়েছি, তখন দেখা যাচ্ছে কিউ এর সকল উপাদান পি তে আছে, আবার পি এর সকল উপাদান কিউ তে আছে। তাহলে ডান পক্ষ বাম পক্ষের উপসেট, বাম পক্ষ ডান পক্ষের উপসেট, এই দুটো শর্ত পূরণ হলেই কিন্তু প্রমাণিত হবে যে কি দুটো সেট হচ্ছে কি সমান সেট। তার মানে কি ওই শর্তগুলোর উপর ভিত্তি করে আমরা এখানে এইভাবে সাজিয়ে নেব, ঠিক আছে? আমরা লিখছি যেটা আমাদের প্রমাণ করতে বলেছি সেটা চলে আসি। টু প্রুভ a intersection b union c is equal to a intersection b union a intersection c, এটা যদি প্রমাণ করতে হয় we have to prove the following। নিচে প্রমাণগুলো করতে হবে। নিচে প্রমাণের মধ্যে তাহলে আমরা কি করব, বাম পক্ষ যে ডান পক্ষের উপসেট, প্রথমে আমি সেটা লিখব। a intersection b union c একটা লিখলাম is a subset of a union b intersection a union c। আবার ডান পক্ষ যে বাম পক্ষের উপসেট সেটা লিখতে হবে। ডান পক্ষ আছে কি a intersection b union a intersection c
is a subset of A union B intersection C। তাহলে উভয় পক্ষের উপসেট এই দুটো শর্ত প্রমাণ হলে কিন্তু প্রমাণ হবে যে কি এই দুটো সেট সমান। ঠিক আছে, এখন এখানে আমরা প্রথম এক নাম্বার যেটা শর্ত আছে সেটা প্রমাণে আসি। সেটা প্রমাণে আসার সময় আমি এই যে বাম পাশে যেটা আছে A intersection B union C, সেটার মধ্যে মনে করি কি x যে কোনো একটা উপাদান, যেহেতু আমরা A intersection B union C এর এলিমেন্টগুলো কি কি সেটা জানি না, তাহলে আমরা বাম পাশে এটার মধ্যে x যে কোনো একটা উপাদান হিসেবে ধরে নিচ্ছি। let x be any element of A intersection B union C। তাহলে A intersection B union C এর মধ্যে x যে কোনো একটা উপাদান হিসেবে আমরা ধরে নিলাম। তার মানে কি x A intersection B union C এ আছে। তাহলে আমরা এটাকে লিখব কি x belongs to A intersection B union C। এই চিহ্নটার নাম হচ্ছে কি belongs to। তাহলে x হচ্ছে কি A union C B intersection C এর একটা উপাদান। ঠিক আছে, এখন আমরা কি করব, x টাকে a b c সবার সাথে আস্তে আস্তে করে ভাঙতে থাকবো। ভাঙার সময় এই যে ইন্টারসেকশন এবং ইউনিয়ন গুলো আছে সেগুলো উঠে যাবে। সেগুলো ওঠার পরে এগুলোর পরিবর্তে কিছু ওয়ার্ডস ব্যবহার করতে হবে। আমি কখন কোন ক্ষেত্রে কোন ওয়ার্ডটা ব্যবহার করব সেটা আমি একটু এক্সপ্লেনেশন করব, সেটা মনোযোগ দিয়ে শুনবেন। মুখস্থ করার কিছু নেই, ভালোমতো বুঝে নিলে তাহলে আপনাদের মুখস্থ করতে হবে না। তাহলে প্রথমে লিখলাম কি x belongs to a লিখলাম। এখানে যে ইন্টারসেকশনটা ছিল, ইন্টারসেকশনের পরিবর্তে and দিয়ে x টাকে আমি b ইউনিয়ন c এর মধ্যে নিয়ে গেলাম। x belongs to B union C, অর্থাৎ x টা এখন A এবং B union C এর মধ্যে ভাগ করে দিলাম। তাহলে x belongs to A and x belongs to B union C। এখানে ইন্টারসেকশনের পরিবর্তে আমি and ওয়ার্ডটাকে ব্যবহার করেছি। কেন and ওয়ার্ডটাকে ব্যবহার করেছি? যেমন এটার জন্য যদি আমি একটা एग्जांपल হিসেবে দেখাই, মনে করছি দেখি m ইন্টারসেকশন n, এগুলোর উপাদান হচ্ছে মনে করি কি PQ, M intersection N সেটের উপাদান হচ্ছে কি PQ। এখন আমরা জানি ইন্টারসেকশন করে যে উপাদানগুলো পাওয়া যায় সেই উপাদানগুলো অবশ্যই দুটো সেটের কমন উপাদান। ইন্টারসেকশন সেটে সবসময় কোন উপাদানগুলো আসে? কমন এলিমেন্টগুলো আসে। তাহলে PQ অবশ্যই M এবং N এর কমন উপাদান, অর্থাৎ PQ অবশ্যই M এবং N দুটোতেই কিন্তু আছে, দুটো সেটেরই উপাদান। ওকে, তো এখন আমি যদি পার্টিকুলার একটা উপাদানকে নিয়ে মনে করি কি Q কে নিয়ে বলছি, তাহলে আমরা বলতে পারি কি Q belongs to M intersection N। Q M intersection N সেটের একটা উপাদান, এবং সেখান থেকে আমরা বলতে পারবো যে কি যে Q belongs to M and Q belongs to N। Q M intersection N এর উপাদান, আর ইন্টারসেকশনে যেহেতু উপাদান তার মানে কি Q M এও আছে N এও আছে, অবশ্যই কনফার্ম একদম। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে বলতে পারি যে কি Q M এর উপাদান এবং Q N এর উপাদান, Q M এর উপাদান এবং Q N এর উপাদান। এখানে and ব্যবহার করেছে কোন চিহ্নের পরিবর্তে? ইন্টারসেকশন চিহ্নের পরিবর্তে। ইন্টারসেকশন থাকা মানে কি দুটোতে কমন আকারে থাকা, কনফার্ম কমন আকারে থাকা, তাহলে আমরা এখানে ওয়ার্ড ব্যবহার করছি কি and। তাহলে Q M এর উপাদান এবং Q N এর উপাদান, তাহলে বলবো কি Q belongs to M and Q belongs to N। ওকে, তাই এই থিম থেকে আমরা বলতে পারি যে কি যেহেতু x টা a এর উপাদান এবং ইন্টারসেকশন আছে, তাই and দিয়ে x b intersection b union c এর উপাদান হতে হবে। ঠিক আছে, তাই ইন্টারসেকশন পরিবর্তে and ব্যবহার করা হয়েছে। এবার এখানে তো x belongs to a and যা ছিল তা থাকুক, x belongs to টাকে এবার b এবং c এর মধ্যে ভাগ করে দিই। তাহলে x belongs to b, এখানে ইউনিয়নের পরিবর্তে ব্যবহার করছি কি or, x belongs to b or x belongs to c। ইউনিয়নের পরিবর্তে or ব্যবহার হয়েছে। কেন or ব্যবহার হলো সেটা নিয়ে একটু আলোচনা করি। মনে করি কি অন্য দুটো সেট A ইউনিয়ন B, A ইউনিয়ন B এর উপাদান হচ্ছে মনে করি কি x y z w। A ইউনিয়ন B এর উপাদান হচ্ছে কি x y z w মনে করি। এখন ইউনিয়ন সেটের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কি সেখানে কমন আনকমন সকল উপাদানগুলো চলে আসে। ইউনিয়নের ক্ষেত্রে অল এলিমেন্টস গুলো আসে। এখানে কিন্তু এখন আমরা স্পেসিফিক ভাবে বলতে পারবো না কোন উপাদানটা কার। আমরা জানি যে কি x y z w সবগুলো a এবং b এর মধ্যে আছে, কিন্তু এখন স্পেসিফিক ভাবে বলা যাবে না যে কি x টা a এর উপাদান অথবা x টা b এর উপাদান। ঠিক আছে, স্পেসিফিক বলা যাবে না। x কিন্তু a তেও থাকতে পারে, b তেও থাকতে পারে, অথবা x কিন্তু a b দুটোতেও থাকতে পারে, কমন আকারে থাকতে পারে, বা ইন্ডিভিজুয়াল শুধু a এবং b যে কোনো একটাতে থাকতে পারে, বা z a b দুটোতেও থাকতে পারে, অথবা a এবং b যে কোনো একটাতে থাকতে পারে। সেম ভাবে y এবং w এগুলো a এবং b দুটো সেটেও থাকতে পারে, অথবা যে কোনো একটা সেট থাকতে পারে। ইন্টারসেকশন আমরা একদম 100% কনফার্ম যে কি দুটো সেটেই আছে, কারণ ইন্টারসেকশনে কমন গুলোই আসে, তাই আমরা এখানে and ব্যবহার করেছি। কিন্তু এখানে কিন্তু আমরা কনফার্ম না। ইউনিয়নের ক্ষেত্রে দুটো সেটের মধ্যে যে কোনো একটাতে থাকতে পারে অথবা দুটোতেও থাকতে পারে, এখানে একটা ডাউট আছে।
তাহলে এই ক্ষেত্রে যদি আমি পড়তে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? মনে করি আমি যদি W কে নিয়ে বলি তাহলে W অবশ্যই A ইউনিয়ন B সেটের একটা উপাদান। A ইউনিয়ন B এর মধ্যে তো W আছে, তাহলে W বিলংস টু A ইউনিয়ন B। কিন্তু এখন কনফার্ম ভাবে বলতে পারবো না W কি আসলে A এর উপাদান নাকি B এর উপাদান, সেটা কিন্তু কনফার্ম না। তাহলে এটার ক্ষেত্রে যখন পরের লাইন লিখবো তাহলে আমরা লিখবো কি W belongs to A or W belongs to B। তাহলে W A এর উপাদান হতে পারে অথবা W B এর উপাদান হতে পারে, অথবা W A এবং B দুটোরও উপাদান হতে পারে। ওটা আমরা অপশনটাকে রাখবো না, এখানে আমরা যে কোনো একটা সেটের হিসাব দেখবো। তাহলে W কিন্তু A এর উপাদান হতে পারে অথবা W B এর উপাদান হতে পারে। তাহলে কিন্তু এখানে ওয়ার্ড আগেটাতে ব্যবহার করেছিল এন্ড, এখানে ব্যবহার করেছি কি অর, কারণ এখানে আমরা কনফার্ম না যে কোন সেটের মধ্যে আছে, তাই আমরা এখানে অর বা অথবা ব্যবহার করছি। তাহলে W A এর উপাদান অথবা W হচ্ছে কি B এর উপাদান। এখানে অর ব্যবহার করা হয়েছে কোন চিহ্ন পরিবর্তে? ইউনিয়ন চিহ্নের পরিবর্তে, ঠিক আছে। আর এখানে এন্ড ব্যবহার করেছে কোন চিহ্নের পরিবর্তে? ইন্টারসেকশন চিহ্নের পরিবর্তে। তাহলে এখানে আমরা তাহলে যেহেতু এখানে ইউনিয়ন ছিল, ইউনিয়নের পরিবর্তে কি করে দিলাম? অর করে দিলাম, মানে কি x belongs to b ইউনিয়ন c। তাহলে x b এর উপাদান হতে পারে অথবা c এর উপাদান হতে পারে। তাহলে লিখছি কি x belongs to b or x belongs to c। এবার আমরা x belongs to a and যেটা আছে সেটা ব্র্যাকেটের বাইরে আছে, এটা আমরা বীজগাণিতিক নিয়ম অনুসারে চিন্তা করব যে কি এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেব। তাহলে x belongs to a and যেটা আছে সেটা দিয়ে আগে আমরা x belongs to b কে গুণ করছি। তাহলে x belongs to a and দিয়ে যখন x belongs to b কে গুণ করছি তাহলে এই দুটো মিলে একসাথে বসবে। এখানে x belongs to a and x belongs to b, এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে x belongs to b টা এখানে গুণ হয়ে বসে গেল, মাঝখানে অর ছিল, অরটাকে এখানে আমরা মাঝখানে লিখে নিলাম। এবার x belongs to a and দিয়ে x belongs to c কে গুণ করব। তাহলে x belongs to a and x belongs to c, ঠিক আছে। x belongs to a and টা এখানে লিখে নিলাম, তার সাথে x belongs to c টা চলে আসলো। তাহলে x belongs to a and x belongs to c, অরটা এখানে চলে গেছে, x belongs to b টা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা। তারপর এখন দেখা যাচ্ছে কি x টা সবার সাথে ছড়িয়ে গেছে, a b c সবার সাথে আছে। এখন এখান থেকে আমরা x গুলোকে আমরা গুছিয়ে নেব। এখন এই ব্র্যাকেট থেকে আগে x টাকে গুছাচ্ছি। এখানে আছে কি x belongs to a and x belongs to b, x belongs to দুটো মিলে একটা করে ফেলছে। x belongs to দুটো মিলে যখন একটা করে ফেলবো, দুইটা x মিলে যখন একটা চলে আসবে তখন এন্ড ওয়ার্ডটার পরিবর্তে চিহ্ন পরিবর্তন হয়ে আবার কি হয়ে যাবে? ইন্টারসেকশন হয়ে যাবে। আমরা ইন্টারসেকশনের পরিবর্তে এন্ড লিখেছিলাম, তাহলে এন্ড এর পরিবর্তে আবার লিখতে পারি কি ইন্টারসেকশন চিহ্নটা ব্যবহার করব। তাহলে এন্ড এর পরিবর্তে কি করে দিলাম? ইন্টারসেকশন করে দিলাম, x একটা হয়ে যাবে। তাহলে x belongs to a ইন্টারসেকশন b। ওকে, x বাইরে চলে আসছে। তাহলে তখন a আর b এর মাঝখানে তখন কিন্তু আর ওয়ার্ড এন্ড টা থাকবে না, তখন এটা কি চলে আসবে? চিহ্নতে রূপান্তর হয়ে যাবে। যখন আমাদের x belongs to লেখা থাকবে তখন আমরা কি করব? ওয়ার্ড আকারে লিখবো। যখন x belongs to আলাদা হয়ে যাবে, সামনে চলে আসবে, তখন ওয়ার্ডের পরিবর্তে কি চলে আসবে? সিম্বল, মানে কি চিহ্ন চলে আসবে। তাহলে এন্ড এর পরিবর্তে চিহ্ন হচ্ছে কি ইন্টারসেকশন। ওকে, এই অর এর জায়গায় অর এখনো রেখে দিয়েছি, অর এর জায়গায় অর আছে কারণ এখানে পরে আরেকটা x এখনো কিন্তু আছে। তাহলে এইখানে যে দুটো x belongs to ছিল, এবার এই দুটো x belongs to মিলে x belongs to একটা করে ফেললাম। তাহলে x belongs to a এন্ড এর জায়গায় আবার ইন্টারসেকশন লিখে দিলাম, ইন্টারসেকশন c, ঠিক আছে। x একটা হয়ে a এন্ড c এর মাঝখানে ইন্টারসেকশন চলে আসলো, a ইন্টারসেকশন c। এবার এই দুটো x কে নিয়ে এবার একটা x করে ফেলবো। আমাদের একটা x দিয়ে শুরু করেছিলাম, শেষ হয় একটা x কে দিয়ে করতে হবে। প্রশ্নের সমাধানের প্রয়োজনে x কে আমরা ভাঙতে ভাঙতে অনেকগুলোতে ভেঙে নিয়েছি, কিন্তু আবার আস্তে আস্তে গুটিয়ে একটাতে নিয়ে আসতেছি। তাহলে দুটো x belongs to মিলে x belongs to একটা হয়ে গেল, একটা হয়ে যাওয়ার পরে এখানে a ইন্টারসেকশন b যেটা ছিল ইন্টারসেকশন b এখানে লিখে দিলাম, a ইন্টারসেকশন c এখানে চলে আসলো। যেহেতু x এখন সামনে চলে আসে তাই অর চিহ্ন পরিবর্তে কি হয়ে যাবে? আবার ইউনিয়ন হয়ে যাবে। তাহলে ইউনিয়নের পরিবর্তে অর বসিয়েছিলাম, এবার অরের পরিবর্তে ইউনিয়ন বসাবো, ঠিক আছে। ইউনিয়ন পরিবর্তে অর ব্যবহার করেছিলাম, তাহলে অরের পরিবর্তে আবার কি ব্যবহার করতে পারবো? ইউনিয়নকে ব্যবহার করতে পারবো। তাহলে এখন আমাদের দেখা যাচ্ছে কি x টা বাম পক্ষে যে হিসাবটা ছিল a ইন্টারসেকশন b ইউনিয়ন c এর মধ্যে x একটা উপাদান, এবং এখান থেকে প্রমাণ করে দেখছি যে কি x ইন্টারসেকশন b ইউনিয়ন ইন্টারসেকশন c এরও একটা উপাদান। তাহলে x টা বাম পক্ষেরও একটা উপাদান এবং ডান পক্ষেরও একটা উপাদান। তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষের উপাদানগুলো ডান পক্ষের মধ্যে আছে। তাহলে এটা একটা সাবসেট হয়ে গেল, বাম পক্ষটা ডান পক্ষের সাবসেট হিসেবে প্রমাণিত হলো। a intersection b union c is a subset of intersection b union a intersection c। বাম পক্ষ ডান পক্ষের সাবসেট প্রমাণিত হলো। অর্থাৎ প্রথম যে শর্তটা ছিল সেটা আমরা পূরণ করছি, এটা এক নম্বর শর্ত পূরণ হয়ে গেল। এবার দ্বিতীয় শর্তটা পূরণ করতে হবে। দ্বিতীয় শর্তটা পূরণ করার সময় এবার আমরা y কে ব্যবহার করছি, যেহেতু এখানে আমরা x কে ব্যবহার করে ফেলেছি, ডিফারেন্ট একটা এলিমেন্ট y কে ব্যবহার করছি। এগেইন লেট y be any element of, বাম পাশেরটাকে নিব। এখন দ্বিতীয় শর্তের বাম পাশে যেটা আছে intersection b union a intersection c, তাহলে এটার মধ্যে y একটা এলিমেন্ট হিসেবে ধরে নিয়েছি, let y be an element of intersection b union a intersection c।
তাহলে এখানে এখন আমরা লিখতে পারি কি দেন y belongs to a intersection b union a intersection c, তাহলে y এই সেটের একটা উপাদান। এখন আমরা ভাঙবো, ভাঙার সময় তাহলে y belongs to a intersection b টাকে রাখলাম, এই দুটোকে আলাদা করছি, y দুটোর সাথে আলাদা করে নিয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে তো y নিয়ে আসলাম। এখন যেহেতু y টা এখন এটার সাথে চলে আসবে, ইন্টারসেকশন c এর সাথে একটা y চলে আসবে, তখন মাঝখানে ইউনিয়ন চিহ্নের পরিবর্তে কি আসবে, একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর ইউনিয়নের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, অর, তাহলে ইউনিয়নের পরিবর্তে হয়ে গেল কি অর, তাহলে y belongs to intersection b or y belongs to intersection c। এবার y টাকে আবার এখানে আলাদা করে নিব, y belongs to a ইন্টারসেকশনের পরিবর্তে and আসবে, আমরা দেখছিলাম ইন্টারসেকশনের পরিবর্তে and, ইন্টারসেকশনের পরিবর্তে and, y belongs to b, তাহলে y belongs to a and y belongs to b or y belongs to a and y belongs to c, এখানে একটা ইন্টারসেকশন ছিল তাই and বসছে, y belongs to a and y belongs to c। এবার দেখা যাচ্ছে কি y belongs to a and y belongs to a and এই দুটোই দুই দিকে কিন্তু কমন আকারে আছে, এবার আমরা y belongs to a and কে কমন নিয়েছি, তাহলে এখান থেকে y belongs to a and এবং এখান থেকে y belongs to a and দুটো থেকে একটা কমন আকারে চলে আসলো। and কমন আকারে চলে আসার পরে আর কি কি আছে, রিমেইনিং কি আছে, এখানে y belongs to b ছিল, y belongs to b টা বসালাম, or টা এখানে নেমে আসলো এবং y belongs to c টাকে এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কমন হওয়ার পরে কি কি আছে, y belongs to b or y belongs to c। এখন এইখানে দুটো y আছে, দুটো y কে মিলে একটা y করে ফেলবো, y belongs to a and যেমন ছিল তেমন লিখে দিচ্ছি, y belongs to a and এখান থেকে দুটো y belongs to থেকে একটা y belongs to যদি করে ফেলি, তাহলে y belongs to হয়ে b or এর পরিবর্তে কি হয়ে যাচ্ছে, ইউনিয়ন হয়ে যাচ্ছে, কারণ or এর পরিবর্তে ইউনিয়ন লিখবো, তাহলে ইউনিয়ন c, b ইউনিয়ন c হয়ে গেল। ওকে, এখনো দুটো y আছে, y দুটো থেকে আবার একটা করতে হবে, তাহলে y একটা করে নিলাম, y belongs to a and এর পরিবর্তে ইন্টারসেকশন হয়ে গেল, ইন্টারসেকশন b ইউনিয়ন c, y belongs to a ইন্টারসেকশন b ইউনিয়ন c। তাহলে দেখা যাচ্ছে কি y a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c এর একটা উপাদান ছিল, সেই y টা কিন্তু আবার a ইন্টারসেকশন b ইউনিয়ন c এরও একটা উপাদান। তাহলে আমরা বলতে পারছি কি বাম পক্ষের উপাদানগুলো ডান পক্ষের মধ্যে আছে, তাহলে এই পক্ষটা এই পক্ষের একটা উপসেট। a intersection b union a intersection c is a subset of a intersection b union c, এটা দ্বিতীয় শর্তটা পূরণ হয়ে গেল। তাহলে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটো শর্ত পূরণ হওয়া মানে আসলে এই দুটো শর্ত পূরণ হওয়া, তাহলে আমাদের এইগুলো যদি প্রমাণিত হয়ে যায় তাহলে প্রমাণিত হবে কি দুটো সেট সমান। তাহলে এখানে আমরা শর্তগুলো পূরণ করে ফেলেছি, মানে কি আমরা উভয় পক্ষের সাবসেট সেটা প্রমাণ করে নিয়েছি। তাহলে এখন আমরা বলতে পারবো যে কি therefore from 1 and 2 we can say that a intersection b union c is equal to a intersection b union a intersection c proved, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেই সাজেশনটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন। আগামী ক্লাসে আমরা ডি মর্গানস ল এর প্রমাণ নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।